বহু বছর পরে বাংলাদেশের মানুষ একজন পুরুষ প্রধানমন্ত্রীকে পেয়েছে এবং তার কর্মকাণ্ড আমরা দেখছি। যেহেতু আসলে আমাদের বিগত সময়ের যে অভিজ্ঞতা, সেখানে তারেক জিয়া সেখানে শেখ হাসিনা ছিলেন, সেখানে খালেদা জিয়া ছিলেন, আমরা যদি এরশাদের পরবর্তী আমলের কথা বলি আর কি। কিন্তু আসলে প্রধানমন্ত্রী হিসাবে আসলে একজন পুরুষ মানুষ কি কি ভূমিকা রাখতে পারে সেটা আমাদের আসলে তেমন একটা অভিজ্ঞতা ছিল না, বিশেষ করে আমাদের মতন প্রজন্মের এই অভিজ্ঞতাটা ছিল না আর কি। যদিও তার শেখ হাসিনা তিনি তার শাসন আমলে আসলে যে আচার আচরণগুলো বলতেন, যে কথাবার্তাগুলো বলতেন, যেভাবে অন্য দলের মানুষকে বা নেতাকর্মীকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করতেন, আমরা হয়তো ভেবেই নিয়েছিলাম যে প্রধানমন্ত্রী মানে আসলে এভাবে কথা বলতে হয়। প্রধানমন্ত্রী মানে এইভাবে গোটা দেশের মানে গোটা দেশকে নিজের সম্পত্তি হিসেবে দাবি করা যায়, স্বাধীনতার যুদ্ধকে নিজের মনে করে দাবি করা যায়, অন্য দলকে ইচ্ছা করলে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা যায়। এবং শেখ হাসিনা কিন্তু খালেদা জিয়াকে একটা পর্যায়ে গিয়ে বলেছিলেন যে আসলে কী খেলে লিভার নষ্ট হয় আমরা জানি না। তো এই ধরনের কথাবার্তা আসলে আমরা শেখ হাসিনার কাছ থেকে শুনেছি। খালেদা জিয়া সেদিক থেকে আমার কাছে মনে হয় যে অনেক পরিমিত ছিলেন আর কি। যাই হোক, এবার আসি তারেক জিয়া সম্পর্কে কথা বলতে। আমার কাছে মনে হয় বাংলাদেশের ইতিহাসের সবথেকে সেরা প্রধানমন্ত্রী, সর্বকালের সেরা প্রধানমন্ত্রী যদি কেউ হতে পারেন বা হওয়ার সম্ভাবনা থাকে, তারেক রহমান মনে হয় ওই দিকে হাঁটছেন বা তার সম্ভাবনা আছে। এবং তার গত এক মাসে তিনি যেভাবে কাজ করছেন, তার যে ধরেন খুবই সহজ সরল মনে খোলা চোখে যদি আপনি কিছু পরিবর্তন দেখতে পারেন। ঢাকা শহরে কোনো কোনো ভিআইপি মুভমেন্ট নাই। যখন প্রধানমন্ত্রী ভিআইপি মুভমেন্ট নেন না, তখন তো মন্ত্রীদের তো আর প্রশ্নই আসে না আর কি। ঢাকা শহরে কিন্তু অ্যাটলিস্ট এই ভিআইপি মুভমেন্টের জন্য যদি আধা ঘন্টা যদি একটা মানুষকে বসে থাকতে হতো রাস্তায়, সেখানে দেখেন লক্ষ লক্ষ মানুষকে আর বসে থাকতে হচ্ছে না। প্রধানমন্ত্রীও ট্রাফিক সিগন্যালে বসে থেকে সময় নিয়ে তারপরে তিনি হেঁটে যাচ্ছেন সামনের দিকে আসলে, হ্যাঁ, বা গাড়ি নিয়ে যাচ্ছেন। এবং যে সাধারণ মানুষের সাথে থাকার যে একটা চাওয়া পাওয়া, সেটা কিন্তু তার ভিতরে দেখা গেছে। গতদিন দেখছিলাম যে একটা জনসভাতে গিয়ে তিনি বাঁশের বেড়ার ওই পাশে সাধারণ মানুষ আর এই পাশে তিনি দাঁড়িয়ে আছেন। তো গোলাম মোল্লা রনি তো চেনেন আপনারা, বাটপার আর কি। তো সেই ভদ্রলোক ওই ছবিটা তার ফেসবুকে দিয়ে বলেছেন যে আপনারা আসলে যেভাবে দেখছেন সেভাবে না, সাধারণ মানুষ আর নেতার মধ্যে বাঁশ দিয়ে তিনি প্রতিবন্ধকতা তৈরি করেছেন, এটা তো হওয়ার কথা না। আর এক বেকুব, ওর আম্মা তো মঞ্চ থেকে নামতো না, এ তো তাও বাসের কাছে গেছে, ওর আম্মা যে মঞ্চ থেকে নামতো না আর কি। হ্যাঁ, তো যাই হোক, সেগুলো বড় ব্যাপার না। বড় ব্যাপার হলো যে দেখেন তিনি আসার পরে যেভাবে অফিস করছেন, যেভাবে সবাইকে নিয়ে তিনি জবাবদিহিতার ভিতরে রেখেছেন। সো নো ডাউট এভাবে যদি আগামী 4 বছর 11 মাস যদি যায়, আমরা মনে হয় যে বাংলাদেশে একটা পরিবর্তন দেখতে পাবো। বাট তার তার আচার আচরণ, তার পরিমিতিবোধ, তার কথা বলা, তার বিরোধী দলের নেতাদের সাথে মত বিনিময় করা, তাদের একটা সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ তিনি কিন্তু গত এক মাসে তৈরি করেছেন। নির্বাচনের পরে নাহিদের বাসায় গেছেন, জামাতের আমিরের বাসায় গেছেন, তিনি ফ্যামিলি কার্ড গতকাল না গত পরশুদিন তিনি উদ্বোধন করেছেন। তো সব কিছু মিলে কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন আসলে। এবং দেখেন তার কথাবার্তার ভিতরেও কিন্তু যথেষ্ট পরিমিতি বোধ আছে। এবার আসি, প্রথমে বলছিলাম যে আসলে তিনি বাংলাদেশের সবথেকে সফল প্রধানমন্ত্রী হওয়ার বা হতে চলেছেন বা হতে পারেন, কিংবা হওয়ার তার যোগ্যতা আছে বলে মনে হয় আমার কাছে। কিন্তু তিনি হয়তো বা নাও হতে পারেন। কেন হতে পারবেন না? তাকে হতে দেওয়া হবে না। এবং সেটার ক্ষেত্রে সবথেকে বড় শত্রুকে, সবথেকে বড় বাধাকে, সবথেকে বড় বাধা হচ্ছে তার বিএনপি, তার নেতাকর্মী। আপনি দেখেন গত এক মাস যদি আপনি বিচার করেন, তারেক রহমান নীরবে নিভৃতিতে যেভাবে কাজ করে গেছেন, ঠিক তার অপর পক্ষে তার নেতাকর্মীরা গোটা বাংলাদেশে যেভাবে চাঁদাবাজি, রাহাজানি, যেভাবে জমি দখল, সম্পত্তি দখল করে গেছেন, এইটা কিন্তু আসলে আপনি যদি দুটোকে যদি দাঁড়িপাল্লায় মাপেন, তারেক রহমান কিন্তু কোনো অবস্থাতেই এই ভারকে সহ্যই করতে পারবেন না। তার মন্ত্রী, তার রবিউল ইসলাম, যিনি হচ্ছে যোগাযোগ এবং সড়ক মন্ত্রী, তিনি আপ্রাণভাবে চেষ্টা করে যাচ্ছেন এখন পর্যন্ত পরিবহন খাতের চাঁদাটা হচ্ছে চাঁদাবাজি না, এবং এটাকে তিনি বৈধতা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। জোনায়েদ সাকি অলরেডি তিনি তার বিষয়ে অভিযোগ উঠেছে যে তিনি দুর্নীতি করছেন বা এটার সাথে জড়িয়ে গেছেন, দ্যাটস ওয়াই তাকে অর্থ মন্ত্রণালয় থেকে নাকি সরিয়ে দেওয়া হয়েছে আর কি। হ্যাঁ, তো এই যে তার মন্ত্রীরা যেভাবে আসলে উঠে পড়ে, গতকালকের ঘটনা এটা খুবই আশ্চর্য হয়েছে। সেটা হচ্ছে আনমা এহসানুল হক মিলন। গোটা বিএনপিকে আমি আসলে সেভাবে বিচার বিশ্লেষণ করবো না, কিন্তু এই ভদ্রলোক তার
2001 থেকে 6 সালে বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে নকল প্রতিরোধে তার যে ভূমিকা ছিল, ইহকালে মানে এই বাংলাদেশের 54 বছরে এইরকম হ্যাডাম নিয়ে কাজ করা কোনো মন্ত্রী আমরা দেখিনি আর কি। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য অনেক ব্যবস্থা করেছেন গত 17 বছর শিক্ষামন্ত্রী আর কি, কিন্তু তিনি যা কাজটা করেছেন সেটা অন্য কেউ করেনি। সো তার কাছে আমাদের এক্সপেকটেশন, এবং বিএনপি ভোটে জয়ের পরের থেকে কিন্তু আমরা অন্য কেউ ফোকাস ছিল না, ছিল আনোয়ার মাহমুদুল হক মিলন, এবং তিনি বলছিল যে আমরা আমূল পরিবর্তন করব, কারিকুলামে পরিবর্তন করব, শিক্ষাক্ষেত্রে সিস্টেম পাঠদান থেকে শুরু করে সব কিছু পরিবর্তন করব। কিন্তু গতকালকে তিনি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির যিনি সভাপতি হবেন তার বেলায় শিক্ষাগত কোনো যোগ্যতা দেখার দরকার না, বা এটা শিথিলযোগ্য। কিন্তু পূর্বের সময় অ্যাটলিস্ট একটা ভালো কাজ করে গিয়েছিল বিগত সরকার, যে তাকে স্নাতক পাস হতে হবে। আপনি চিন্তা করেন, একটা শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডির সভাপতি যদি স্বশিক্ষিত হয়, যদি মূর্খ হয়, যদি 8 পাস হয় কিংবা এসএসসি পাস হয়, তাহলে সে আসলে কি সিদ্ধান্ত দিবে সেই স্কুল পরিচালনার ক্ষেত্রে? আপনি চিন্তা করেন, ওই স্কুলে মাস্টার্স পাস শিক্ষকরা একজন অশিক্ষিত ব্যক্তির কথায় উঠছে আর বসছে আর কি। আপনি বিষয়টা বোঝেন। এবং এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কিংবা আধা সরকারি প্রতিষ্ঠানগুলোর যে গভর্নিং বডি যারা আসলে সদস্য হয়, সভাপতি হয়, তারা কারা হয়? দেখবেন ওই এলাকার স্থানীয় মেম্বার, চেয়ারম্যান, সবথেকে বড় লিডার, হেডামালা লিডার, তারা ওখানটাতে গিয়ে বসেন। এবং বসার পিছনে একটাই কারণ, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে দেখেন উন্নয়ন প্রকল্প হয়, সেখানে নিয়োগ হয়। সো এই জায়গাগুলোতে নিয়োগ বাণিজ্য করার জন্য এই জায়গাগুলোতে তারা বসেন। শুধু তাই না, আপনি দেখেন একটা স্কুলে একটা সফটওয়্যার নিতে হলে ওই গভর্নিং বডির যিনি প্রধান, তার কাছ থেকে অনুমোদন নিতে হয়, এবং উনিও নাকি এটার ভাগ পায় আসলে, যে 5,000 টাকা সফটওয়্যারে বিল হইলে বছরে তাহলে তাকে 24,000 টাকা দিতে হয়। মানে এগুলো শোনা কথা না, দেখা কথা একদম আর কি। তার মানে আপনি কি আসলে শিক্ষা প্রতিষ্ঠানের এই যে মন্ত্রী হওয়ার পরে প্রথম যে সিদ্ধান্তটা, অনেক ভালো সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু এই সিদ্ধান্তটা কি আপনার কাছে মনে হয়েছে যে এটা রাষ্ট্রের জন্য ভালো, শিক্ষা ব্যবস্থার জন্য ভালো? একজন অশিক্ষিত মানুষ এসে একটা শিক্ষা প্রতিষ্ঠানের কি নীতি নির্ধারণী করবেন, কি ভালো উদ্যোগ তিনি গ্রহণ করবেন, তার ভিতরে কতটুকু জ্ঞান থাকবে? আমি অশিক্ষিত মানুষকে আমি অবজ্ঞা করছি না, কিন্তু বাস্তবতা হলো একটা একটা স্থানীয় স্কুলে যদি কোনো একজন ব্যক্তি উচ্চশিক্ষিত প্রফেশনাল কিংবা একজন পিএইচডি ডিগ্রিধারী যদি কোনো একজন ব্যক্তি সেই স্কুল বা কলেজের গভর্নিং বডি যদি সভাপতি, তাহলে তার চিন্তাভাবনা ওই স্কুলকে নিয়ে, সেটা সুফল কিন্তু একজন স্কুলের শিক্ষার্থী থেকে শুরু করে এলাকাবাসী তথা দেশ পাবে। আর সেখানে যদি আপনি একজন অশিক্ষিত মানুষকে বসান, তাহলে সেখানে নিয়োগ বাণিজ্য, চাঁদাবাজি, স্কুল হবে তখন হচ্ছে রাজনৈতিক অফিস, স্কুল হবে তখন রাজনৈতিক সভা সমাবেশ করার জায়গা। তো আমার কাছে মনে হচ্ছে সাধারণ মানুষ হিসাবে, একজন সচেতন নাগরিক হিসাবে আমি এই সিদ্ধান্ত ঘোর বিরোধিতা করছি, এবং এটা কোনো অবস্থাতে আনোয়ার মাহমুদুল হক মিলন নিতে পারে না। তো এই যে একটা ছোট ছোট করে ভুল সিদ্ধান্ত, আনোয়ার মাহমুদুল হক মিলনের মতন মানুষ, তিনি বলছেন যে শিক্ষাগত যোগ্যতা ছাড়াই গভর্নিং বডির তিনি হচ্ছে প্রেসিডেন্ট হতে পারবেন। আর একজন সড়ক মন্ত্রী, তিনি তো মানে উঠে পড়ে লেগেছেন যে আসলে পরিবহন ক্ষেত্রে চাঁদাবাজি এটা হচ্ছে বৈধ, এবং সারা দেশে তার নেতাকর্মীরা যেভাবে চাঁদাবাজি করছে, এতে আসলে আমার মনে হয় না যে তিনি সফল হবেন। যদি আপনি এই সারা দেশের দিকে তাকান, তারেক রহমানের দিকে তাকান, তারেক রহমান যে খুব একটা বেশি আলোকিত, মানে আলো ছড়াতে পারবেন, আমি অ্যাটলিস্ট বিশ্বাস করি না, তাকে আসলে করতে দেওয়া হবে না। আর একটা অবস্ট্রাকল আছে তার পিছনে। আপনি দেখবেন বাংলাদেশের মিডিয়া, এটা নিয়ে আমি আলাদা একটা এপিসোড করব, তবে বাংলাদেশের মিডিয়া কিন্তু এখন আসলে বাংলাদেশের মিডিয়ার রক্ত হচ্ছে আওয়ামী লীগ, আর চামড়া এখন পরিবর্তন হয়ে গেছে সব বিএনপি, কিন্তু রক্ত তো ভাই আওয়ামী লীগ। আপনি দেখবেন বিগত সময়ের আমলে চাঁদাবাজির নিউজ কিন্তু আপনি গত 17 বছর দেখেন, আওয়ামী লীগ আমলে চাঁদাবাজির নিউজ আসতো, কিন্তু সেটা অত হাইলাইট হতো। আমার কথা মনে আছে, আসগর আলী 18 বাংলার তিনি হচ্ছেন সাংবাদিক, সে দৌড়ায় চাঁদাবাজদের ওই যে যাত্রাবাড়ি এলাকায় সে চাঁদাবাজের সচিত্র ভিডিও দেখাতো আর কি, হ্যাঁ, প্রতিবেদন দেখাতো। তাছাড়া আপনি দেখেন সেভাবে কিন্তু আপনি বলতে পারবেন না। তার মানে ওইটা আমি দেখেছি জন্য আমার মনে আছে, কিন্তু সেভাবে। আর এখন ফেসবুক খুললে প্রত্যেকটা নিউজ, অনলাইন পোর্টাল, সারাদিনে ওদের মেইন ফোকাস হচ্ছে চাঁদাবাজের নিউজকে হচ্ছে হাইলাইট করে, এবং প্রত্যেকটা নিউজের ভিউ কিন্তু মিলিয়ন। তার মানে আপনি যে ভালো কাজগুলো করছেন সেগুলোর দিকেও তারা ফোকাস দিচ্ছে, কিন্তু বেশি ফোকাস হচ্ছে চাঁদাবাজির দিকে। কারণ এইটাকে যত বেশি হাইলাইট, যত বেশি টাইম লাইনে আনা যাবে, তত বেশি মানুষের মনে তারেক রহমান বা তার সরকারের প্রতি একটা বিরূপ ধারণা তৈরি হবে, বিরক্ত আসবে, মানুষকে একটা সময় বিষিয়ে তুলবে এই মিডিয়া। সো দিন শেষে আমার কাছে মনে হয় তারেক রহমান
রাইট ট্র্যাকে থাকলেও তার নেতাকর্মী স্থানীয় পর্যায়ে ইভেন তার মন্ত্রী পরিষদ স্থানীয় পর্যায়ে নেতাকর্মীরা কেউই ট্র্যাকে আছেন বলে মনে হয় না। কেন জানি মনে হচ্ছে এদের এখন মূল অবজেক্টিভ হচ্ছে টাকা তোলা, চাঁদাবাজি করা, অন্যের সম্পত্তি দখল করা, গাছ কাটা। তো এইটা যদি তারেক রহমান কোনো অবস্থাতে না ঠেকাতে পারে, আমি গত 1-1.5 মাসে কিন্তু এই চাঁদাবাজির বিষয়ে তারেক রহমান কোনো স্টেটমেন্ট দিয়েছেন, হয়তোবা তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সাথে মিটিংয়ে বসে হয়তোবা দিয়েছেন, কিন্তু জনসম্মুখে এসে কোনো স্টেটমেন্ট দেওয়া আমরা এটা মানব না, যে কোনোভাবে কোনো এলাকায় কোথাও চাঁদাবাজি হইলে সেটার জন্য আইন শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, সেটা নিয়ে কিন্তু তার কোনো স্টেটমেন্ট নাই। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্যই স্টেটমেন্ট দিয়েছেন যে হ্যাঁ, আপনারা চাঁদাবাজি দেখালে আপনারা অভিযোগ করেন, আমরা ব্যবস্থা নেব। কিন্তু এটা তো কতজনকে নিয়ে আসলে অভিযোগ করবে, আসলে কতজনকে ধরবে? তো দিন শেষে তারেক রহমানের ভালো কাজগুলো তার মন্ত্রিপরিষদ, তার এমপি এবং তার নেতাকর্মীরাই কিন্তু কালিমা দিচ্ছে আসলে। সো তিনি কতদিন এইভাবে আসলে আগাতে পারবেন, কতদিন মানুষ তারেক রহমানের ফেস ভ্যালুতে বিএনপিকে সহ্য করবে, এটাও আমার মনে হয় যে ভাববার বিষয়। আর যেভাবে আসলে বিএনপি গত 2 দিন আগে দেখলাম বিএনপির একজন এমপি আওয়ামী লীগের প্রাক্তন এমপিকে জেলখানা থেকে বের করে নিয়ে আসছেন ফুলের মালা দিয়ে, যেই আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশের 1400 নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে। আর যেভাবে বিএনপি আসলে আওয়ামী লীগের সেই সকল নেতাকর্মীদেরকে জামিন দিচ্ছে বা বের করে নিয়ে আসার চিন্তাভাবনা করছে, এটা আসলে জনমনে খুব একটা ভালো কোনো স্বস্তির বোধ দেখা যাচ্ছে বলে মনে হয় না। এবং তারপরেও আপনি দেখেন এই যে বিশেষ করে আপনি সংসদের শপথ গ্রহণ করলেন সংসদ সদস্য হিসেবে 72 সংবিধান অনুযায়ী, কিন্তু আপনি বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলছেন, আপনি বলছেন যে সংবিধানে তো গণভোটের কথা বলা নাই, তো আপনি সেটা মানছেন না, সেটা সংশোধনী মানে সংবিধান সংশোধনী পরিষদের সদস্য হিসেবে আপনারা শপথ নিলেন না। তার মানে এইখানটাতে বোঝা যাচ্ছে যে আপনারা জনগণের পক্ষে নেই, জনগণের সাথে নেই। হ্যাঁ, সো জনগণের সাথে নেই, তার মানে গণভোট তো জনগণ দিয়েছে। সো আপনি এই গণভোটের রেজাল্টকে আপনি মানছেন না, এবং কোনোভাবে বিএনপির আইন মানে যারা আইন পেশাজীবী যারা আছেন, উকিলরা, তাদেরকে দিয়ে আপনি গণভোটের এগেনস্টে আপনি রিটও করেছেন। হ্যাঁ, আরেকটা সবথেকে মজার বিষয় যে নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে চান্দা আব্বাসের কোন এক পা চাটা হয়তো বা কুকুর টুকুর হবে আসলে, তারা গিয়ে মামলা করেছে, তো পরবর্তীতে তাকে আবার শোকজ করা হচ্ছে। তো এই যে আওয়ামী লীগের যে আচার আচরণ, কিছু বলা যাবে না, কিছু বললেই মামলা দিয়ে দিবে, কটূক্তি করা যাবে না আসলে। হ্যাঁ, আরে ভাই সমালোচনা করব না। তো এই যে সিনারিও, তারেক রহমানকে বাদ দিয়ে যদি আপনি আশেপাশে যদি তাকান, তাহলে মনে হবে দেশ আসলে আওয়ামী লীগ চালাচ্ছে আর কি। হ্যাঁ, এবং আওয়ামী লীগের চাইতেও এক ধাপ এগিয়ে বিএনপি এগিয়ে আছে সব দিক থেকে। তো এইভাবে যদি চলতে থাকে, আমার মনে হয় যে তারেক রহমানের এই সফলতা গত 1 মাস 1.5 মাসে, এটা বিলীন হতে আর বেশি সময় লাগবে না। তবে আমার বিশ্বাস হয়তোবা তারেক রহমান এগুলো হয়তোবা তিনি সময় নেবেন, তবে সব কিছু গুছিয়ে নেবেন, এবং আগামী 5 বছর তারেক রহমান একটা দৃষ্টান্ত তৈরি করে দিয়ে যাবেন যে আসলে দেশ কিভাবে চালাতে হয়, দেশের প্রধানমন্ত্রী কিভাবে সাধারণ মানুষের প্রধানমন্ত্রী হয়ে উঠতে পারেন, সেটা তিনি দেখিয়ে দিবেন। আমরা সেটাই প্রত্যাশা করি।